আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কয়েকদিন বাদ দিয়ে। আসলে আজকেও যে আপনাদের সামনে বসতে পারবো এটা আমি ভাবতে পারিনি। আমার শরীরটা ঠিক নেই, আপনারা আমার গলা শুনলে বুঝতে পারছেন। ভীষণ জ্বর আছে। তার ভেতরেও আপনাদের সামনে প্রেজেন্ট হলাম বিশেষ তথ্য নিয়ে। আসতে হয়েছে, বাধ্য হয়েছে আমি। আপনারা অনেকেই ডক্টর অভয়ার পরবর্তী ভিডিও চাইছেন, লিখেছেন অনেকেই অনেক রকম, সেগুলো ঠিক আছে। তার মধ্যে কয়েকটা মেসেজ আমার এসছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং ভিডিওতেও কয়েকটা জায়গায় এসছে। আমি দেখলাম যে কেউ বলছে যে আপনাকে কত টাকা দেওয়া হয়েছে, এরকম কয়েকজন লিখেছে। এবং আবার কয়েকজনের মতামত যে আপনাকে কি ভয় দেখানো হয়েছে থেমে যাওয়ার জন্যে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি এ বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাই না। আমি যেটা বলবার আপনাদের অনেক দিন আগেই বলে দিয়েছি। যা যা বলবার, যা যা তথ্য দেবার সব দিয়ে দিয়েছি, কিন্তু সেটা দুর্ভাগ্যজনকভাবে যারা তদন্তে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করেনি বলুন, অথবা অ্যাভয়েড করে গেছে বলুন, এড়িয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই ব্যাপারটা ঘটেছে। গাধায় জল খায় ঘুলিয়ে ঘুলিয়ে। আমাদের বাংলায় একটা কথা আছে, প্রবাদ বচন। তো আমি সেই কথাটা একবার আপনাদের সামনে উত্থাপন করলাম। তার কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে দুদিন থেকে, আপনারা সেটা দেখছেন। CFSL মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি, এদের তদন্ত রিপোর্ট একটা বেরিয়েছে। যদিও দুদিন আগে বেরিয়েছে, কিন্তু রিপোর্টটা কিন্তু বহু পুরনো, আগস্ট মাসের। হঠাৎ করে ধুম করে সামনে চলে এলো এত মাস পরে একটা রিপোর্ট, আর সেটা ভাইরাল হলো। খুব অদ্ভুত নয় কি ব্যাপারটা? তাতে কি বলেছে CFSL এর গোয়েন্দা রিপোর্ট? বলছে ডক্টর অভয়াকে আরজিকর হসপিটালে যে সেমিনার রুমে পাওয়া গেছিল মৃত অবস্থায়, সেখানে তার মৃত্যু হয়নি বা ধর্ষণ হয়নি। এই রিপোর্টটি বেরিয়েছে এবং এটি ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, আমার ভিডিওগুলো কি আপনারা মন দিয়ে দেখেন? জানি না। আমি এই তথ্যটি বহুদিন আগে দিয়েছি, বোধহয় 6ষ্ঠ পর্বে। কোথায় মৃত্যু হয়েছিল আপনারা আজকে ফের আবার, মানে আরজি করের ডক্টর অভয়া কাণ্ড আবার ভাইরাল হচ্ছে। এই তথ্যটি যে না, ডক্টর অভয়া সেমিনার রুমে খুন ধর্ষণ হয়নি, অন্য কোথাও হয়েছে। আরে কতবার বলা লাগে? আমি তো সেই কবে বলেছি আপনাদের, 6ষ্ঠ পর্বে প্ল্যানশিটে আপনারা দেখেছেন ডক্টর অভয়ার বিধেয়ী আত্মা মিডিয়ামশিপের উপরে এসে কি বললেন। আপনার ভিডিও ক্লিপটা দেখেছেন না? দেখবেন একবার। আচ্ছা দেখুন, মনে করতে পারেন কি ডক্টর অভয়াকে কোথায় খুন ধর্ষণ করা হয়েছিল? একবার দেখে নিন তো, আপনার ক্লিপটা দেখে নিন একবার। কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। প্লিজ বলুন, সেদিন আরজিকর হসপিটালে পার্টি কোথায় হচ্ছিল? ওটিতে। আচ্ছা, এটা কতালায় হয়েছে? কতালায়? মনে করে বলুন, কতালায় হচ্ছিল? 8 তলায়। তো আমি যে তথ্যটা আপনাদের বলেছিলাম যে ডক্টর অভয়াকে কোথায় মারা হয়েছিল, খুন ধর্ষণ করা হয়েছিল, ব্যাপার হচ্ছে পরিকল্পিতভাবে দেহটিকে টেনে হেসে এনে আবার পরিকল্পিতভাবে সেমিনার রুমের ওই যে গদিটির ওপরে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। পাশে ল্যাপটপ, তার ডায়েরি, তার চপ্পল, ইত্যাদি ইত্যাদি, তার মোবাইল। মানে মনে হচ্ছে যেন ডক্টর অভয়া ঘুমাবার জন্য চপ্পলটা যেমনভাবে সবাই রেখে ল্যাপটপ রেখে গদির ওপরে শুয়ে গেল। তো এখন বিষয় হচ্ছে, একটা তো খুব সাধারণ জ্ঞান থাকে মানুষের, যেটা হচ্ছে আপনি মনে করুন না
আপনি ঘুমিয়ে আছেন মনে করুন, আপনার নিজের বিছানায় ঘুমিয়ে আছেন, বেশ পরিপাটি করে বিছানা, আপনি তো বিছানায় উঠে হুলস্থুল করেন না, বিছানায় উঠে শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। তো এইবার আপনাকে কেউ যদি ঘুমের ঘরেও অ্যাটাক করে, আপনি কি চুপচাপ ওইভাবেই থেকে যাবেন? আপনার অবচেতন, আপনি যদি গভীর ঘুমেও থাকেন, জেনে নিন, সায়েন্স বলে, আমি বলছি না, অবচেতন মন থেকেও তাকে নিজেকে বাঁচাবার জন্য সে হাত পা প্রাণপণ ছুটবে, এবং তাতে বিছানার চাদর, বালিশ ইত্যাদি ইত্যাদি আশেপাশে যে আনুষঙ্গিক জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু ওলট পালট হবে। অথচ এক্ষেত্রে হলো না। ল্যাপটপটা ঠিক রয়েছে, তার উপর ডায়েরিটা ঠিক রয়েছে, মোবাইলটা ঠিক রয়েছে, চপ্পলটা ঠিক রয়েছে, কিছুই বেঠিক হয়নি। CFSL এর বাহিনী এসে 40টা জিনিস ওখান থেকে নিয়ে গেছিল সংরক্ষণ করে, এবং সেই সব বিচার করে গবেষণা করে এই রিপোর্টই এসছে যে সেমিনার রুমে কোনো ঘটনা ঘটানো হয়নি। এইটা কেন যে আজকে ভাইরাল করা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসবে মনে, যে হঠাৎ করে এই তথ্যটা আজকে সামনে আনছে কেন, কি কারণে, উদ্দেশ্যটা কি? এটা তো একটা বড় ব্যাপার হচ্ছে। আমি একটা কথা আপনাদের বলেছিলাম, আপনারা ভিডিওগুলো যদি মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, আমি ওখানে আমার ভিডিওতে সব রহস্য কিন্তু উন্মোচন হয়ে গেছে। আরও একটা কথা বলেছিলাম, ওই দিন রাত্রে ডক্টর অভয়ার সাথে যে 4 জন পিজিটি ছিলেন, আমি বলেছিলাম তাদেরকে কেন জেরা করা হচ্ছে না ধরে নিয়ে। আমি আজকেও বলছি, আগেও বলেছি, আজকেও বলছি, ওই 4 জন সব জানে, ওই 4 জন সব জানে, অথচ ওই 4 জনকে কিন্তু ঠিকভাবে জেরা করেনি পুলিশ বা সিবিআই, কেউ জেরা করেনি। কেন? রহস্যটা কি? পিজিটিরা সব জানে। এই পিজিটিরাই আজকে যে লক্ষ কোটি মানুষ যে তথ্য জানবার জন্য পথে নেমেছেন, আন্দোলনে জেরবার করে দিচ্ছেন সারা বাংলা জুড়ে, তাদের রহস্যের, তাদের প্রশ্নের সব উত্তর এই 4 জন পিজিটি জানে তো সন্দীপ ঘোষও, জানে তো অভিজিৎ মণ্ডলও, আরো অনেকে জানেন, যে নামগুলো আপনাদের সামনে এনেছি, কিন্তু তারা কেউ সামনে আসেনি। আর একটা জিনিস, আমার 6ষ্ঠ পর্বে 8ম তল নিয়ে বলা হয়েছিল, সিবিআইরা 8ম তলের যে অর্থোপেডিক ওটি কিন্তু সিল করে দিয়েছিল। কেন দিয়েছিল? ওখানে কিন্তু ওটির ঠিক উল্টো দিকে আবার সন্দীপ ঘোষেরও ঘর আছে। তো ওই ওটিতে রক্তমাখা গ্লাভস, মেজের ওপর রক্ত, নাইফ, ছুরি ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছিল, যেটা ওখানে থাকার কথা নয়, সিল করে দিয়েছিল। আজকে হঠাৎ সেটি খোলবার প্রয়োজন হলো কেন? খোলবার জন্য তড়িঘড়ি হলো কেন? প্রশ্ন আসছে। অনেকে আন্দোলন করছে যে না, ওটা খুলতে দেওয়া হবে না, ওখানে যে আরো কিছু ক্লু আছে সেগুলোকে বার করতে হবে। এগুলো সাধারণ মানুষ বা ডক্টর ফোরামের জুনিয়র ডাক্তাররা দাবি করছেন, সেটা কতটা মানা হবে সেটা তো পরবর্তী সময় বলবে। কিন্তু কথা হচ্ছে, আপনারা সবাই জানেন অভিজিৎ মণ্ডল এবং ডক্টর সন্দীপ ঘোষ, তাদেরকে কিন্তু 90 দিন অতিবাহিত হয়ে গেলেও চার্জশিট দেওয়া সম্ভব হয়নি, এবং দুজনেই জামিন পেয়ে গেছে। যদিও অভিজিৎ মণ্ডল বাইরে বেরিয়ে এলেও সন্দীপ ঘোষ বেরোতে পারেনি, তার কারণ অর্থ তছরূপের অভিযোগে তাকে এখনো ভেতরেই থাকতে হচ্ছে, জেলে। কিন্তু ডক্টর অভয়া খুন ধর্ষণের প্রমাণ লোপাট করবার যে দায় তার ঘাড়ে চাপানো হয়েছিল, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সবাই জানেন। তো চিন্তা করবেন না যে অর্থ তছরূপের জন্য এখনো সন্দীপ ঘোষ ভেতরে আছে, বেরিয়ে আসবে, এটা আপনারা আশা করতেই পারেন, বিচার যেভাবে চলছে। একজন প্রাক্তন সিবিআই কর্তা বলছেন যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, টোপ দেওয়া হয়েছে।
জামিন দেওয়া হয়েছে, টোপ দেওয়া হয়েছে, কারণ সিবিআইরা এমনভাবে এগোচ্ছে যে ওদেরকে ছেড়ে দিয়ে রহস্যটাকে নিয়ে আসবে। আমি জানি না কোন রহস্য সামনে নিয়ে আসবে। যে অর্থোপেডিক ওটি খুলে দেওয়া হচ্ছে, যেখানে লুকিয়ে আছে রহস্য, পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। আমি আপনাদের সব বলেছিলাম, কিন্তু আমার দুঃখ যে এত কষ্ট। আপনারাও রাত জেগেছেন, লক্ষ কোটি মানুষ, আমিও রাত জেগেছি। আপনাদেরটা দেখা গেছে, আমারটা দেখা যায়নি। আজকে আমি কিন্তু আমার শারীরিক অবস্থা আপনারা জানি না অনুমান করতে পারছেন কিনা। দীর্ঘ কিছু দিনের রাত জাগা এবং পরিশ্রমের পরে আমার শরীরটা কিন্তু বেশ ভেঙেছে, এবং আমি এখনো সেখান থেকে বেরোতে পারিনি। বুঝতেই পারছেন, আমার ভেতরে একটা মোল্ডিং চলছে। তো খোলার অনুমতি দেওয়া হয়েছে সিবিআই থেকে, যে ওখানে কিছু মূল্যবান যন্ত্রপাতি আছে, সেগুলোকে ব্যবহার করার দরকার আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি সে তথ্যে যাব না। আমি আপনাদের আরও কিছু কথা বলবো, তথ্যগুলো বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। এবং আরেকবার আপনাদের বলবো, আমার পুরনো ভিডিওগুলো কিন্তু একটু দেখুন। অনেক তথ্য সামনে আসবে এখন, যেগুলো নিয়ে আবার ঘোলা হচ্ছে। সব বলেছি। পুরো 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ সিবিআই এর হাতে জমা পড়েছে। তারপর 90টা দিন অতিক্রান্ত, তবুও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আর একটি পা এগোতে পারেনি। আমাদের কলকাতা পুলিশ যেখানে দাঁড়িয়ে গেছিল, ঠিক 90 দিন পরেও সিবিআই সেখানেই এসে দাঁড়িয়েছে, তার ওদিকে একটি পাও ফেলতে পারেনি। মানে সেই সঞ্জয় রায়, খুন ধর্ষণের মূল অভিযুক্ত সঞ্জয় রায় সেখানেই আটকে গেছে। সঞ্জয়কে তো আমাদের কলকাতা পুলিশই তুলে দিয়েছিল, সিবিআই ওখানে দাঁড়িয়ে গেছে। বিষয়টা খুব গোলমেলে। কিন্তু আপনাদের মনে আছে কুলতলি এবং ফরাক্কা কাণ্ডে কত দ্রুত বিচার পর্ব শেষ হলো এবং অপরাধীদের চরম শাস্তি হলো। অভয়ের বাবা সেদিন কাঁদতে কাঁদতে বলল যে আমার মেয়ের ভাগ্য এতটাই খারাপ যে বিচারটুকু পেল না। সত্যি তাই, বলার কথা। এগুলো মানে হয়তো ডক্টর অভয়ের বাবা মা বলছেন, কিন্তু এটা তো আমাদের সবার মনের কথা না। আমরা তো রিসেন্ট দেখলাম কুলতলি ফরাক্কার বিচার পর্ব, কত দ্রুত 60 না 61 দিনের মধ্যে চার্জশিট হয়ে গেল এবং অপরাধীদের চূড়ান্ত ফাঁসির সাজা নির্দেশ দেওয়া হলো। আমরা দেখেছি রাত দখল, ভোর দখল, অভয়ের বিচার চেয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষ পথে নেমেছে। কিন্তু আজ সব শান্ত হয়ে গেছে, জলের মতন, জলে কোনো ঢেউ নেই। মাঝে মাঝে কোথাও হয়তো বুদবুদের মতন ফুটে উঠছে কোনো আন্দোলনের একটা অংশ, কিন্তু সেটা ওখানেই উঠছে, বুদবুদ উঠে আবার মিলিয়ে যাচ্ছে। এভাবে বিচার হবে না বলেছিলাম। মনে করে দেখুন, আজকে আমাকে এই অসুস্থ শরীরেও আপনাদের ক্যামেরার সামনে এসে বসতে হয়েছে এই কারণে যে আপনাদেরকে আবার একটু ফিরে দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি। এবং যারা আমাকে বলেছেন যে আপনি অভয়াকাণ্ড বাদ দিয়ে দিলেন কেন, আপনাকে কত টাকা দেওয়া হয়েছে, বা আপনাকে কি ভয় দেখানো হয়েছে, আমি আগেও বলেছি এ নিয়ে আমি একটি কথা বলবো না, এ নিয়ে আমি একটি শব্দ ব্যবহার করব না। আপনাদের যার যা মনে হয় মনে করুন, তাতে যদি আপনাদের মানসিক শান্তি হয় তো আমি তাতেই খুশি। আচ্ছা, একটা জিনিস দেখেন, অভয়ের শরীরে মানে পোস্টমর্টমের যে ব্যাপারটা ঘটেছিল, অভয়ের শরীরে প্রচুর ক্ষতের দাগ ছিল সামনের দিকে, মানে ফ্রন্ট পজিশন। কিন্তু একটা জিনিস খুব আমার আশ্চর্য লাগলো, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আশ্চর্য লাগলো। আমি জানি না আপনারা যারা এসব নিয়ে একটু কাটাছেড়া করেন বা এই ধরনের জ্ঞান আছে
তাদের মনে হয়েছে যে ডক্টর অভয়ের পশ্চাৎ দিক মানে পেছন সাইডে কোনো রকম চিহ্ন বা তা কোনো উল্লেখ কিচ্ছু নেই, কিচ্ছু নেই, যা কিছু সব সামনে থেকে। কিন্তু এটা কি স্বাভাবিক? মানে একটা দায় সারা ভাবনা যে এটা করতে হবে, তড়িঘড়ি করে ছেড়ে দাও, আর বেশি উল্টোপাল্টা করো না, কিছু ঘুরতে কেউটে বেরিয়ে যাবে। তা না হলে আমি বলছি আপনাদের দায়িত্বের সাথে, ডক্টর অভয়ার দেহটিকে যদি উপুর করে নিরীক্ষণ করা যেত, অনেক কিছু বেরিয়ে আসতো, অনেক চিহ্ন বেরিয়ে আসতো, কিন্তু সেটা গায়েব হয়ে গেছে। এটা খুব খারাপ হয়েছে। এটা মানে কি বলবো, এতটা রহস্যজনক মৃত্যু বোধহয় পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে হয়নি। এত রহস্যজনক মৃত্যু। আমরা তো অনেক রহস্য, অনেক বড় বড় নেতা মন্ত্রীদের মৃত্যু সংবাদ শুনেছি, তাদের কারণ পেছনের সেগুলোও কিছু কিছু জেনেছি, কিন্তু এত রহস্য, যেমন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর খবর আমরা জানি, আমাদের নেতাজি, মানে একটা সব সময় রহস্যে ঢাকা, বেরোলো না। তো ডক্টর অভয়ও একজন সাধারণ শ্রেণীর মহিলা হওয়ার পরেও তাকে নিয়ে এত রহস্য। একটা কথাই মাথায় আসে এই ধরনের ক্ষেত্রে, একটা কথাই মাথায় আসে যে এই মৃত্যুর পেছনে তাহলে কে ছিল? এমন কোনো বড় ভয়ানক কোনো একজন ব্যক্তিত্ব লুকিয়ে আছে, যাকে আড়াল করবার জন্যই এত রহস্য, এত রহস্য। আমি একটা জিনিস বুঝে পাই না, আইপিএস অফিসারদের কাস্টাডিতে নিয়ে জেরা করবার কি কোনো আইন নেই আমাদের দেশে? হ্যাঁ, হয়তো আমাদের সাধারণ মানুষের মতন যাকে যেমন খুশি তুলে এনে জেরা করা হয়, এটা তাদের পক্ষে, তাদের জন্য নয়, সত্য কথা, একজন আইপিএস অফিসার। কিন্তু তাই বলে এমন নয় যে তাকে জেরা করাই হবে না বা জেরা করা যাবে না। হ্যাঁ, সে কি দণ্ডমণ্ডের কর্তা যে তাকে জেরা করা যাবে না, আইন নেই? তেমনটাই তো হলো, হলো কি না? তাকে জেরা করা হলো না। আমি কার কথা বলছি? হ্যাঁ, আইপিএস বিনীত গোয়েলের কথা বলছি, পুলিশ কমিশনার প্রাক্তন। তাকে জেরা করা হলো না। আরো একটা জায়গা, যে 4 জন পিজিটি ওই রাতে যারা ডক্টর অভয়ের সাথে অনেকটা সময় ছিল, যতক্ষণ জেগেছিল অভয়া, ওই 4 জন পিজিটি, তাদেরকেও জেরা করা হলো না। অথচ আমি বারবার বলে আসছি, এই তথ্য বারবার দিচ্ছি আপনাদের, ওই 4 জন সব জানে, A to Z জানে। একটা কথা জানেন না, কোনো অপরাধীদের অপরাধ দেখবার পরে কাউকে বলা হয় তুমি কিছু দেখোনি, মনে রেখো, মাইন্ড ইট, যদি বেঁচে থাকতে চাও, তুমি কিছু দেখোনি, তুমি কিছু শোনোনি, তুমি কিছু জানো না। তো এই মন্ত্র দেওয়া হয়েছিল তাদের কানে, ওই 4 জনের কানে, শুনে নিন, তোমরা কিছু দেখোনি, তোমরা কিছু শোনোনি, তোমরা কিছু জানো না। এখানেই আটকে গেছে। আজ সব শান্ত, চারদিকে আন্দোলন, অভিযোগ, ভোট দখল, রাত দখল, সব নিভে গেছে। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি কিছু তথ্য আপনাদেরকে তো অবশ্যই দেব বলে। ডাক্তাররা যখন অনশন করছিল, তখন সম্ভবত আমি বীরভূমে 6ষ্ঠ পর্বের জন্য তৈরি হচ্ছিলাম, পুজোর টাইম। আমার খুব খারাপ লেগেছিল যে জুনিয়র ডাক্তাররা না খেয়ে, অনেকে মিলে একসাথে আন্দোলনে না খেয়ে, অনশন আন্দোলন, খারাপ লেগেছিল আমার। তখন কিছু খেতে জানেন, সত্যি কথা বলছি, এটা আমি ডাক্তারদের অনেক গাল দিয়েছি, কিন্তু এটাও আপনাদেরকে আজকে শেয়ার করি। আমার কিন্তু মানে খুব মন থেকে, মনের গভীর থেকে আমি তখন কিছু খেতে গেলে ওই ছেলেগুলোর কথা মনে পড়তো, জুনিয়র ডাক্তার যারা না খেয়ে
হত্যা দিয়ে পড়ে আছে, তাদেরও বাবা মা ছিল, খুব খারাপ লাগতো। তো যাই হোক, তাদের মধ্যে যে সবাই অপরাধী লুকিয়ে আছে আমি সেটা বলছি না। তাদের মধ্যে অনেকে নিঃস্বার্থভাবে অভয়ার বিচার চেয়েছিল, কিন্তু সব ব্যর্থ। সাধারণত এই ধরনের রেপ মার্ডার কেসের পক্ষে 5 ঘন্টা, পরবর্তী 5 ঘন্টা সময় কিন্তু অত্যন্ত মূল্যবান হয়। 5 ঘন্টা রেপ মার্ডারের পরে কিন্তু খুব অদ্ভুত লাগে যখন আমাদের রাজ্যে 5 দিন পেরিয়ে যাওয়ার পরেও মানে অনাদরে সেই তথ্য প্রমাণগুলো পড়ে থাকে, অনাদরে সেগুলোকে রেস্কিউ করা হয় না বা সেগুলোকে সংগ্রহ করা হয় না, যেটা ডক্টর অভয়ের ক্ষেত্রে হয়েছে। খুব খারাপ। আমি জানি না আমাদের পুলিশি ব্যবস্থা কবে শুধরাবে বা কবে সাধারণ মানুষের জন্য এই প্রশাসন তাদের নিয়ম বা তারা তো একটা শর্ত নিয়ে আসে। আমি জানি যেটা মিলিটারি, আর্মি, বিএসএফ বা পুলিশ বাহিনীকে যখন পোশাক দেওয়া হয় না, তখন তারা এই শর্তে রাজি থাকে, মানে তাদেরকে বলতে হয় যে আমরা দেশের জন্য প্রাণ দেব, সত্যের সাথে থাকব, সাধারণ মানুষের জন্য লড়াই করব। কিন্তু কি করে সেগুলো সব ভুলে যায় জানি না আমি। আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন যেভাবে আরজিকর ভাঙচুর হয়েছিল, এটা কি বলবো, মানে যে মাস্টার মাইন্ড আজও ঘুরে বেড়াচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো দেখছেন কিন্তু চিনতে পারছেন না। কিন্তু পার্থক্য হচ্ছে আমি দেখছি এবং চিনতে পারছি, কিন্তু আমার ক্ষমতা নেই তাকে ধরিয়ে দেওয়ার। এটাই তফাৎ। 9 আগস্ট 2024, হ্যাঁ 2024-এই রয়েছি, কিন্তু মাসটা হচ্ছে ডিসেম্বর। টানা 4.5 মাস অতিক্রান্ত। কোটি কোটি মানুষের লড়াই, আন্দোলন, নেটফল জিরো, বিগ জিরো। খারাপ লাগলো শুনে ডক্টর অভয়ের বাবা মা আবার হাইকোর্টে গেছেন মেয়ের সুবিচার চেয়ে। 4.5 মাস পরে ভাবুন, আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের একমাত্র মেয়ের খুনি এবং ধর্ষকদের ফাইন্ড আউট করবার জন্য, তাদের ধরবার জন্য এবং উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, নিশ্চয় আসছে, যে এতগুলো দিন এবং এতগুলো রাত্রি আপনারা কি করলেন? অনেকের মনে হবে মজা করলেন নাকি গেট টুগেদার করলেন। প্রশ্নগুলো এগুলো এসে দাঁড়াচ্ছে আর কি, যে মজা হলো না একে অপরের অপরিচিতদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, একটা নিয়মিত কথা আদান প্রদান ইত্যাদি ইত্যাদি, একটা যেন এরকম একটা কথা। সে যাই হোক না কেন, একটা জিনিস পরিষ্কার, ডক্টর অভয়ের খুন ও ধর্ষণ কাণ্ডে যারা যুক্ত তারা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আপনি তাকে হয়তো জানেন, দেখছেন, শুনছেন, কিন্তু জানেন না যে এই লোকটি ওই অপরাধের সাথে যুক্ত। খুব অদ্ভুত নয়? ভীষণ অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর পরিস্থিতি। যে লোকটা এরকম নির্মমভাবে, যারা নির্মমভাবে খুন ধর্ষণ করতে পারে, তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে, তারা সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়ানোটা কত বড় সাংঘাতিক আমরা জানি। তো 2020-তে করোনাতে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল, স্তব্ধ করে দিয়েছিল, এতটাই ভয়ানক
ভাইরাস। তো জেনে নিন, এই যে মানুষগুলো যারা আমাদের মধ্যে সাধারণভাবে ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু তার থেকেও বড় সাংঘাতিক। যে কোনো মুহূর্তে আপনাকেও বিপদে ফেলে দেবে, কিচ্ছু বুঝতে পারবেন না, বেরোতেও পারবেন না। চেনা খুব জরুরি এদেরকে। আসলে আর.জি. কর হসপিটাল আমাদের পশ্চিমবাংলা কেন, ভারতের মধ্যেও একটা বিশেষ নাম আছে, তার নাম ডাক আছে। তো সেই আর.জি. কর হসপিটালে এই ধরনের মৃত্যুটা আজকে 2024-এর 9 আগস্ট যে মৃত্যুটা ঘটল, সেটি কিন্তু প্রথম নয়। আর.জি. কর, আমি কিছু ক্লিপে বলেছিলাম বা কিছু ভিডিওতে আমি বলেছিলাম আর.জি. কর অভিশপ্ত আর.জি. কর। তো কথাটা কিন্তু কতটা সত্য আপনাদেরকে একটু বলি। এই আর.জি. কর হসপিটালের সাথে যুক্ত ডাক্তাররা এর আগে 2001 সাল থেকে 2024 অবধি, মানে যেটুকু খবর সামনে এসেছে, মোট 7 জনের অপমৃত্যু ঘটেছে, মোট 7 জনের বিভিন্ন সময়। আমি একটু পরিসংখ্যানটা সংক্ষেপে দেবো। বিশেষ অভিশপ্ত আগস্ট মাস, আর.জি. করের আগস্ট মাসটা আমার মনে হচ্ছে যেন একটা ভয়ঙ্কর টাইম, যে ওই আগস্ট মাসেই ওই আর.জি. কর হসপিটালের ওপরে কিছু একটা ঘটে। এটা কেন বলছি শুনুন। 2001 সাল 5ই আগস্ট, 2001 সালের 5ই আগস্ট সৌমিত্র বিশ্বাস আর.জি. করের কলেজ হোস্টেলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 4th বর্ষের ছাত্র ছিল সৌমিত্র বিশ্বাস। আগস্টে, 5ই আগস্ট ইন্ডিকেট করছি, আগস্ট 5। এরপর 2023 13ই আগস্ট শুভ্রজ্যোতি দাস। 2023 সালের 13ই আগস্ট শুভ্রজ্যোতি দাস প্রচুর অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেয়ে ফেলে, প্রচুর, এবং তার মৃত্যু হয়। আচ্ছা, একটা সম্ভাবনাময় জীবন, বিনা কারণে কেউ ডিপ্রেশনের ওষুধ খেয়ে ফেলে? তার পিছনে তো রহস্য থাকে। কেউ তাকে খাইয়ে দিয়েছিল কিছু ঢাকা দেওয়ার জন্য। একটা র্যাকেট তো আর.জি. করে সবসময় চলে, সেই 2001 সালের থেকে বলছি, সেক্স র্যাকেট। এটা যেমন চলে, ঠিক তেমন মৃতদেহের সাথে যৌনতার যে এটাও কিন্তু প্রচার আছে। এবং এইসব র্যাকেট যারা জেনে যায় এবং যারা বিরুদ্ধ করে, তারাই কিন্তু সরে যায়। পরবর্তী 2024 9ই আগস্ট ডক্টর অভয়া। তো ডক্টর অভয়াকেও সুইসাইড বলেই চালিয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত যদিও সেটা ধোপে টেকেনি, কিন্তু ধোপে না টিকলে কি হবে, লাভ তো কিছু হলো না। অর্ক সেন প্রথম দর্শনেই বলে দিয়েছিল, পিজিটির ছাত্র অর্ক সেন প্রথম দর্শনেই বলে দিয়েছে ফোনে, মনে হচ্ছে সুইসাইড করেছে। কি ট্যালেন্ট! একটা বডির পা দুটো দেখেই সে বলে দিল বোধহয় সুইসাইড করেছে অর্ক সেন। কি বলবো, আমি আবারও বলছি, এই 4 জন পিজিটিকে ধরুন। যারা আন্দোলন করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা আন্দোলনটাকে এমন জায়গায় নিন, মানে স্পেসিফিকলি এই 4 জনকে ধরতে হবে, এই 4 জনকে জেরা করতে হবে। যে নামগুলো বেরিয়ে এসছে আমার নম্বর 6 প্ল্যানচেটে, যেটাকে কোর্ট কেস করে উড়িয়ে দেওয়া হয়েছিল, ফের আবার কাটিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, ওই ভিডিওটাও দেখুন। নামগুলোকে নিয়ে আপনারা আন্দোলন করুন, এদেরকে ধরতে হবে এবং এদেরকে জেরা করতে হবে। আপনারা বিস্তৃত করবেন না। আপনাদের আন্দোলনটাকে যদি বেশি বিস্তৃত করেন, তাহলে আপনারা মানে ঠিক নির্দিষ্ট জায়গায় হিট করতে পারবেন না। আপনারা কয়েকটি জিনিস মাথায় রাখুন। 4 জন পিজিটিকে ধরে জেরা করতে হবে চূড়ান্তভাবে, এবং যে নামগুলো আমি পর্ব 6 বলেছি উঠে এসছে, আমি বলিনি, উঠে এসছে, সেই নামগুলোর মানুষগুলোকেও জেরা করতে হবে। এইটাই দাবি রাখুন না।
এত দাবি না করে এই দাবি দুটো রাখুন না। দেখুন, আমি বলছি অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। এখনো হয়তো ক্ষীণ আশা আছে। তবে অটতলায় সন্দীপ ঘোষের ঘর এবং অর্থোপেডিক ওটিটা খুলে গেলে জেনে রাখুন সব খতম হয়ে যাবে। আর একটা তথ্য আপনাদের আজকে দিয়ে নিই। 14ই আগস্ট রাতে, স্বাধীনতার আগের দিন, যে প্রায় 7,000 সমাজ বিরোধীদের নিয়ে এসে ভাঙচুর করা হয়েছিল আরজি করের সেমিনার রুমের পাশে, জানেন কেন? শুনে নিন। আজকে আমি অনেক কথা বলতে চাই আপনাদের, কিন্তু আমার বোধহয় কোথাও কণ্ঠরোধ করবার চেষ্টা হয়, এবং যাকে ওগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি বলবো না বলেছি, তাই এখনো বলবো না। শুনে নিন, একটুখানি বলি, তারপরে যা হবে হবে। ওই যে ঘর ভাঙচুর হয়েছিল না, অনেকে বলছে ওটা হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রক্ষালন করা হচ্ছে, মানুষের নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মানুষের ভাবনাকে অন্যদিকে নেওয়া হচ্ছে। না, ওই ঘরে ছিল, মানে যারা হত্যাকাণ্ডটা করিয়েছিল তারা ওই ঘরে এসে তাদের হাত পা ধোয়া বলুন বা ইত্যাদি ইত্যাদি কিছু কর্ম ওখানে করেছিল, এবং তারই কিছু নমুনা ছড়িয়ে ছিটিয়ে গেছিল। আর সেটাকে মুছে ফেলবার জন্যে এই কাণ্ডটা করা হয়েছে, তুমুলভাবে ভাঙচুর করা হয়েছে। আর অষ্টম তলটা রক্ত, গ্লাভস, নাইফ এগুলো পাওয়া গেছিল। তো সন্দীপ ঘোষ অর্ডার দিয়েছিল সব মুছে দাও, যেখানে যা কিছু আছে সব মুছে দাও। এবং এই অপারেশন হওয়ার পরে তখন সে কোনো একজনকে কোনো একজনকে খবরটা পৌঁছে দিয়েছিল ফোনে যে হ্যাঁ সব ওকে, আর কোনো চিন্তা নেই, কেউ কোনো প্রমাণ বার করতে পারবে না, মূল অপরাধীর কাছে পৌঁছতে পারবে না। এই তথ্যটা ওই দিন রাতে কারোর কাছে গেছিল, জেনে নি। খুব বেশি আমি বলতে পারবো না, খুব বেশি বলবার জায়গায় আমি নেই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর 1 মেতেও একটা কাণ্ড ঘটেছিল 2020 আরজি করে। 1 মেতেও একটি মেয়ে, সে কিন্তু 6 তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছিল। তার নাম হচ্ছে পৌলমী সাহা। ইমার্জেন্সি বিল্ডিং থেকে, ইমার্জেন্সি বিল্ডিং এর 6 তলা থেকে পৌলমী সাহা লাফিয়ে পড়ে মারা গেছিল 2020 সালে। মানে বুঝতে পারছেন তো যে আরজি করে কিন্তু প্রায় সময় এইগুলো হয়তো হাইলাইট হয়েছে, তাই হয়তো আপনারা জানতে পারছেন, কিন্তু এমন অনেক আরো মৃত্যু আছে যেগুলো সামনে আসেনি। এমন আরো অনেক মৃত্যু আছে যেগুলো সামনে আসেনি আর আসবেও না কোনোদিন। আমি তো খালি 7টা মৃত্যুর কথা বলছি, যে 7টা মৃত্যু হয়েছে। হিসেব করে দেখলে প্রচুর মৃত্যু হয়েছে, যেগুলোকে ব্যাক করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, ওদিক করা হয়েছে, এদিক করা হয়েছে, প্রচুর মৃত্যু হয়েছে। আমাকে আরো কিছু মেসেজের সম্মুখীন আমাকে অনেক হতে হয়েছে। পার্সোনালি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে পাঠিয়েছে বক্তব্যটা, আপনাদের সামনে একটু প্রেজেন্ট করি। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আধ্যাত্মিক চেতনা থেকে বা আমাদের ধর্মগ্রন্থগুলো থেকে চয়ন করলে বা অধ্যয়ন করলে যে তথ্যটা জানা যায়, সেটা হচ্ছে আমাদের জগতের প্রতিটি মানুষের, আমরা যে সুখ ভোগ করি সেটাও আমাদের কর্মফল, আমরা যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট ভোগ করছি সেটাও আমাদের কৃতকর্মের ফল। আপনার ভাগ্যের ফল আমি পাবো না, আমার ভাগ্যের ফল আপনি পাবেন না, এটাই সত্য কথা, এবং সত্যই এটা সূর্যের মতো সত্য কথা, কোনো ভুল নেই। সেই জন্যই তো দেখেন না, একটা 2 বছরের 3 বছরের বাচ্চার কি ভয়ঙ্কর মৃত্যু হয়, একটা 3 বছরের বাচ্চার রেপ হয়, খুন হয়। কর্মই যদি ফলদাতা হয়, তাহলে প্রশ্ন কি আসে না যে এই 2-3 বছরের বাচ্চাটি কি কর্ম করে ফেললো এসে দুদিনে, যে এই ভয়ঙ্কর পরিণাম? প্রশ্ন আসে তো, প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আজকে ডক্টর অভয়াকে যে ভয়ঙ্কর নির্মমভাবে ধর্ষণ এবং মৃত্যুকে বরণ করতে হয়েছে, আমাকে অনেকে প্রশ্ন করেছে
যে আপনি একটুখানি এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করুন, বলুন, জানতে চাই ডক্টর অভয়া কি অন্যায় করেছিল, কি দোষ করেছিল, কোন কর্ম করেছিল যার জন্য এইরকম যন্ত্রণাদায়ক পরিণতি তাকে বরণ করতে হলো। অনেকে প্রশ্ন করেছেন, আবার কেউ কেউ বলেছেন যে স্যার এটা আপনি বার করুন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেবেন না, তাহলে হয়তো অনেকেই আপনার প্রতি বিরূপ হবে। একটা কথা বলি, হ্যাঁ কথাটা তো যে বলেছে ঠিকই বলেছে, হয়তো ডক্টর অভয়ার কে নিয়ে মানুষের মনে যে একটা ভিত্তি স্থাপন হয়েছে, সেখানে আমি যদি বলি তার কর্মই এখানে নিয়ে এসছে, তাহলে হয়তো অনেকেই যারা হয়তো এই যুক্তিটা মানতে চায় না বা আমাদের ধর্মকে মানতে চায় না, তাদের কাছে খারাপ লাগবে এবং তারা আমাকে নিয়ে নানান রকম উপহাস করতে পারে। তো আমি ওগুলোকে পরোয়া করি না, সত্য যেটা সত্যই। হ্যাঁ, ডক্টর অভয়ার আজকে এরকম মৃত্যুর পর হয়তো তার কর্মফল নিয়ে বিচার করা শোভা পায় না, তবে আপনারা চাইলে আমি নিশ্চয়ই ডক্টর অভয়ার মৃত্যু কেন, তার পেছনে কি কর্ম তার লুকিয়েছিল, আমি এটা নিয়ে নিশ্চয়ই কাটাছেড়া করতে আগ্রহী হব যদি আপনারা কমেন্টসে আমাকে জানান যে হ্যাঁ আপনি ডক্টর অভয়ের মৃত্যু কেন হয়েছে এভাবে। একটা 31 বর্ষীয় মেয়ে যার মন মানসিকতাকে সবাই সাধুবাদ জানিয়েছে যে একটি ভালো মেয়ে একজন বড় সম্ভাবনাময় ডাক্তার হতে পারত, যে সবারকে সেবা দিত, পরিষেবা দিয়েছে খুব মন থেকে আন্তরিকতার সাথে, যে অল্প ভিজিট নিয়ে মানুষদের দেখবে বলে মনস্থির করেছিল, সেই মেয়েটির এইরকম মৃত্যু হলো কেন? এই প্রশ্ন তো সবারই হওয়া উচিত। তো আপনারা যদি কমেন্টসে জানান, আমি নিশ্চয়ই এটা নিয়ে এগোবো পরবর্তীতে। আর ডক্টর অভয়ার যে খবরটি নিয়ে সম্প্রতি ভাইরাল হচ্ছে, আলোড়ন হচ্ছে, ডক্টর অভয়া সেমিনার রুমে খুন দর্শন হয়নি, এই কথা আমি আগে বলে দিয়েছি। আমার ভিডিওটি আপনারা দেখেছেন, 6ষ্ঠ পর্ব, প্ল্যানচেট 6ষ্ঠ পর্বটি আপনারা দেখুন, সেখানে অনেকের নাম বলা হয়েছে এবং ইত্যাদি ইত্যাদি, কোথায় তাকে মারা হয়েছিল, খুন দর্শন ইত্যাদি সব বলা হয়েছে। আমি আপনাদের বলেছিলাম তো বিচার পাবে না, আইনি বিচার পাবে না, মিলছে তো কথাগুলো। আমি আরো অনেক কিছু বলেছিলাম, হয়তো সেগুলো আপনারা কেউ কেউ ভুলে গেছেন। আমি কিন্তু ভুলিনি, আমি বিস্তৃত হইনি। আমি বলেছিলাম ডক্টর অভয়া নিজের বিচার নিজেই দেবে। আজকে 4.5 মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই কথাই বলছি, ডক্টর অভয়া নিজের বিচার নিজেই করবেন। হ্যাঁ, এটা একটা গেম প্ল্যান, মানে ওইভাবে বললে মানে কি, দেখুন যীশু খ্রিস্ট মারা গেছিল না, মারা হয়েছিল, যে ক্রুশ কাঠে বিদ্ধ করা হয়েছিল সেই ক্রুশ কাঠটিকেও তাকে পাহাড়ের উঁচু চূড়ায় বয়ে নিয়ে যেতে হয়েছিল, তাই না? যীশু খ্রিস্ট সেই কাঠটি কত কষ্টে চাবুক মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই কাঠটি বয়ে ওপরে। আমি ডক্টর অভয়ার পেছনের জন্মের কোনো কর্ম, সেটা যেমনই হোক, আমি ভীষণ আগ্রহী জানবার এবং সেই চেষ্টা শুরু করেছি। তবে আপনারা যদি কমেন্টসে জানান, সবার যারা দর্শক প্রত্যেকের কমেন্টস চাই, তবে আমি এগোবো, নচেত আমি এগোবো না। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে ইয়েস অথবা নো লিখতে হবে, যে হ্যাঁ আমরা দেখতে চাই। সবাই লিখলে আমি তবেই এগোবো, কেন বুঝতে পারছেন বিষয়টা অত্যন্ত একটা ক্রিটিক্যাল। আমি সেটা নিয়ে আলোচনা করা কতটা যুক্তিযুক্ত হবে কিনা জানি না, কিন্তু আপনাদের সমর্থন থাকলে আমি নিশ্চয়ই এটা নিয়ে বসবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, ডক্টর অভয়াকে নিয়ে আমি আরো কিছু করতে চাইছি, আর ও কথা আবারও বলছি, মরবে সবাই, অপেক্ষা। কিভাবে কোন পথে আসবে সময় তার জবাব দেবে। তো যাই হোক, আজ এ পর্যন্ত। বেশ কদিন পর আপনাদের সামনে এসে খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, ঠান্ডা পড়ছে তো নিজেদের যত্ন নেবেন, গরম পোশাক পরবেন, খাওয়া দাওয়াতে সবাই যত্নবান হবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই।